অর্থনৈতিক চ্যালেঞ্জ আর নানামুখী সংকটের কারণে অর্থবছর শেষে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, যে আভাস মিলেছে বিবিএস প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের পরিসংখ্যানে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো মূল্যায়ন দিচ্ছে না স্বস্তির খবর। বিশেষজ্ঞরা বলছেন, জোর করে আমদানি কমানো আর সময় মতো সঠিক নীতি কৌশল গ্রহণ না করার খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে। দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যই হলো জিডিপি। করোনাকাল বাদ দিলে গেল এক দশকের বেশি সময় ধরে যার গড় প্রবৃদ্ধি 6.5%-এর উপরে। কিন্তু ইউক্রেন যুদ্ধ আর অভ্যন্তরীণ নানা সংকটে বড় ধাক্কা এসেছে এই সূচকেও। সাধারণত দেশের ভেতরে বছর জুড়ে চলা অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক ব্যবস্থা ও আর্থিক খাতের গতিবিধি আমলে রেখে প্রবৃদ্ধির প্রক্ষেপণ করে থাকে আন্তর্জাতিক সংস্থাগুলো। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছর শেষে এই হার 5.7%-এর আভাস আইএমএফের, যেখানে আরও একটু কমিয়েছে বিশ্বব্যাংক। অবশ্য কিছুটা উদারতা দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। তবে সংস্থাগুলোর দেয়া প্রক্ষেপণের হার বেশ খানিকটা কম সরকারের 5.7% থেকে। ইনফ্লেশন যত না ক্ষতি করছে তার চেয়ে বেশি প্রবৃদ্ধির জন্য ইম্পোর্টটা ক্ষতি করছে। 10-20টা প্রোডাক্ট সিলেক্টিভলি কন্ট্রোল করা যায়, কিন্তু পাইকারিভাবে আমদানি সংকোচন করলে কিন্তু গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা এফেক্ট করবে এবং জিডিপি গ্রোথটা এফেক্ট করবে। মূলত শিল্প, কৃষি ও সেবা এই তিন খাতকেই মোটা দাগে আমলে নেওয়া হয় প্রবৃদ্ধির হিসাবের জন্য। তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি নেমেছে 3.25%, যা এক বছর আগেও ছিল 2 অঙ্কের কোটায়। বিপরীতে চড়া মূল্যস্ফীতি আর বিনিয়োগে ভাটার কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি আসার সম্ভাবনা কম কৃষি ও সেবা খাত থেকেও। বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘাটতি কমাতে নিশ্চিত করতে হবে ব্যবসা বান্ধব পরিবেশ। টাকা বাইরে পাঠাচ্ছে সেটা রোধ করতে হবে, এবং ব্যাংকিংয়ে যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে সেইটা, নন পারফর্মিং লোন উদ্ধারের যে নেসেসিটি আছে সেগুলো যদি কার্যকরী করতে পারে এবং সেইটার ভিত্তিতে যদি ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে পারে এবং ক্রেডিট, প্রোডাক্টিভ ক্রেডিট যদি বাড়াতে পারে, তাহলে এইসব পদ্ধতিতে সফল হলে পরে তাহলে গ্রোথ রেট একটু বাড়বে। অবশ্য আসছে অর্থবছর 6.5%-এর আভাস দিয়ে রেখেছে আইএমএফ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও আবারও ঊর্ধ্বমুখী সবজির দর। অন্যদিকে আমদানি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আলুর দাম। বিরতি দিয়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। তীব্র গরমে স্বস্তি নেই কোথাও। সবুজ শাকসবজিতে চোখ জুড়ালেও দাম শুনে ছোট করতে হচ্ছে ফর্দটা। রাজধানীর বিভিন্ন বাজারে কিছুটা বিরতি দিয়ে আবারও চড়া সবজির দর। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। টমেটো, পেঁপে 50, করলা, ঢেঁড়স 60 আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বাজারে আইলে পরে আজকে শুনি 50 টাকা, কাল শুনি 80 টাকা। মানে এর তার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটার দাম বাড়তেছে সেটার দাম তার কমতেছে না। ওই মানে সাধারণ জনগণেরই ফেরা। কামায় 10 টাকা, খরচ হয় 20 টাকা। তো 10 টাকা তো ঘাটতি থাকতেই যায়। এই আনো, এই দাও, ন্যায্য দাম তো রাখি না। আমদানি কম আসতেছে আর মানুষের খাওয়াটা বাইরে গেছে, এই জন্য মাল যেটা ছিল রমজানে 40 টাকা, বর্তমানে 60 থেকে 70 টাকা পাইকারি। ভরা মৌসুমে এদের পর থেকেই ঊর্ধ্বমুখী আলুর দাম। লাগাম টানা যাচ্ছে না আমদানিতেও। মাসের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বছর ব্যবধানে আলুর দামের তফাৎটা আরও বেশি। গেল বছর এই সময় বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা কেজি। ব্যবসায়ীরা যেরকম করবে আমরা তো ভাই বাধ্য, কিনতে বাধ্য, তাই না? আপনারা যে দামে হোক আমাকে তো খেতে হবে, কিনাই লাগতেছে। সব কিছু দাম তো বাড়ছে, কিন্তু স্যালারি তো বাড়ে না। স্যালারি তো আগেরটাই আছে, কষ্ট তো স্বাভাবিক হইতেছে। রমজানে 40 টাকা কেজি ছিল পেঁয়াজের দাম, খুচরায় যা ঠেকেছে 65 টাকায়। চোখ রাঙ্গাচ্ছে রসুনও। টিসিবির হিসাব বলছে, মাসের ব্যবধানে 50% বেড়ে প্রতি কেজি রসুনে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত।
দেশি রসুনটা রমজানে ছিল 130 থেকে 40 টাকা, এখন 150 টাকা 60 টাকা এরকম বিক্রি হচ্ছে। সংসার মনে করেন আগে কিনতাম 1 কেজি, এখানে এখন আধা কেজি কিনি, 1 পাওয়া কিনি এরকম। সুখবর নেই মাছ, মুরগি ও গরুর মাংসেও। এছাড়া চাল, ডাল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। শেয়ার বাজারের সমস্যা সমাধানে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কার্যালয়ে ডিবিএ ও বিএমবি এর শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন বিএসইসি কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করবে বিএসইসি। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আমলে নিয়ে কাজ করবে নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারে টানা দর পতন ঠেকাতে ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মূলত এই বৈঠকের আয়োজন করে বিএসইসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, এছাড়াও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনও এবং প্রধান 10টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেশের অনেক বড় বড় ভালো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। এটির জন্য যা করা দরকার, যে সমস্ত পক্ষের যা করা দরকার, সেটি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন হতে পারে, সেটি এনবিআর এর প্রয়োজন হতে পারে, বা সেটি যে কোনো পক্ষের সহায়তার প্রয়োজন হতে পারে, এবং এই সহায়তাগুলো নিয়েই আসলে এই প্রতিষ্ঠানগুলোকে বাজারে নিয়ে আসা উচিত। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান, পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় মধ্য এশিয়ার এই দেশটি। বিনিয়োগ ভবনের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক শেষে এই কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাসবেক আতাখানভ। এ সময় সালমান এফ রহমান বলেন, তৈরি পোশাক, শিক্ষা সহ নানা খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি আরও জানান, এছাড়াও কৃষি ও প্রযুক্তি খাতেও সামনের দিনে একসাথে কাজ করতে পারে দুই দেশ। তাদের ম্যানুফ্যাকচারিং খাতে তারা কিন্তু কাজ শুরু করতেছে এবং তারা আমাদের দেশ থেকে লোকজন নিতে চায়, তো সেটা একটা ভালো। দর্শক, এবারে আপনাদের পুঁজিবাজারের খবর জানাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার, আর অস্থিরতা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও খুব একটা কাজে আসে না। এবং আপনারা জানেন যে পতন ঠেকাতে সংশ্লিষ্টদের নিয়ে আজ বৈঠক করেছে বিএসইসি। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর যদি আপনাদের দেখাতে চাই, সার্বিক যে সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেখানে 21 পয়েন্ট পরিবর্তন হয়েছে এবং ঊর্ধ্বমুখী ধারা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে যে নিম্নমুখী ধারা ছিল শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দামের ক্ষেত্রে, সেটি আজকে সার্বিক সূচক পরিবর্তন হয়ে 5,674 পয়েন্টে সবশেষ দিন শেষে অবস্থান করছে। যে কোম্পানিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে সেটি দেখতে পাচ্ছি। দাম বেড়েছে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের 224টি কোম্পানির এবং কমে গেছে 112টির। আর গতকালের মতোই, গত সপ্তাহের মতোই 60টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম অপরিবর্তিত রয়েছে এবং দিন শেষে 575 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে যদি তাকাই, সেখানে সর্বশেষ সূচক পরিবর্তন হয়েছে 63 পয়েন্ট এবং সেটি ঊর্ধ্বমুখী ধারায় আমরা দেখতে পাচ্ছি এবং সার্বিক সূচক সবশেষে অবস্থান করছে 16,188 পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানে 27টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম অপরিবর্তিত রয়ে গেছে আজকে এবং কমেছে 81টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড, পাশাপাশি বেড়েছে 91টি এবং দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল 12 কোটি টাকা। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ডের যে হাত বদলের পরিসংখ্যান এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, ফেডারেল রিজার্ভের সুদহার ও ভূ রাজনৈতিক নানা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। সম্প্রতি আউন্স প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে $2,400। বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থা অব্যাহত থাকলে আগামী 5 বছরে তা ছাড়িয়ে যাবে $3,000 ঘর। বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়ছে বাংলাদেশেও। ভরি প্রতি স্বর্ণের দাম পেরিয়েছে লাখের ঘর। প্রতিবেশী দেশ ভারতেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। ইনভেস্টিং.com-এর তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে $2,424।
যেখানে 1 মাস আগেও পণ্যটি বিক্রি হয় আউন্স প্রতি $2161। ফলে এই সময়ের ব্যবধানে দাম বেড়েছে $263 বা 12.5%। 1 বছর আগে যা বিক্রি হয় প্রতি আউন্স $1980। মূলত গেল 2 মাসে সবচেয়ে বেশি বাড়ে পণ্যটির দাম। আর গেল 26 ফেব্রুয়ারি প্রতি আউন্স $2025 বিক্রি হলেও এই সময় তা বাড়ে $400। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে স্বর্ণের বাজার হয়েছে আরও ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় নিরাপদ সম্পদ স্বর্ণ, যা মজুদে বাড়ছে বিত্তশালীদের নজর। এছাড়াও চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত লোহিত সাগরে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটায় নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে মূল্যবান এই ধাতুকে। এমন অবস্থা অব্যাহত থাকলে স্বর্ণের দর আরও বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বাড়িয়েছে দামের প্রবাহ। বৈশ্বিক উত্তেজনা আর গ্রিনব্যাকের কারণে যা শুরু মূলত গেল বছর থেকেই। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে এবছর স্বর্ণের দাম ছাড়াতে পারে প্রতি আউন্স $2500, আর আগামী বছর যা দাঁড়াবে $3000 ঘর। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাই।